চোখে মুখে পানি ছিটে পড়তেই কেঁপে ওঠে ঘন পল্লব বিশিষ্ট পাতা দুটো। ডগর ডগর চোখ মেলে পিটপিট করে তাকায় সেজুতি। ঝাপসা দৃষ্টি কেটে গেল আবিষ্কার করে মুখের ওপর ঝুঁকে থাকা অনেকগুলো চেহারা। সবার দিকে একবার একবার নজর বলে সেজুতি। সবাই কেন অদ্ভুত চোখে চেয়ে আছে। দরজার কাছে দাঁড়ানো গম্ভীর রুদ্রকেও চোখে পড়ল সেজুতির। বুকের সাথে দুহাত বেঁধে দাঁড়িয়ে আছে লোকটা, চেহারা অভিব্যক্তহীন। হঠাৎ খানিক আগেই ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা এক এক করে মালার মতো গেঁথে গেঁথে মনে পড়ল সেজুতির। তৎক্ষণাৎ কলিজা ছলাৎ করে উঠল। রুহুটা লাফ দিয়ে জানালার থেকে পালালো। ভয়ে ভয়ে বাবা মায়ের দিকে ঘাড় ঘোরালো সেজুতি। আমিরের হাসিহীন মুখ ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। সেজুতি আবার তাকালো রুদ্র দিক। এই লোকে তো বিরাট একটা কাণ্ড করে এমন সুন্দর দাঁড়িয়ে আছে কে করে। শুয়ে থেকে উদ্গিন্ন চোখে সন্ধ্যার ফুপুকে খুঁজে বেড়ালো সেজুতি। কোথাও তাদের দেখা মিললেও না। মাথার ওপর কারো কোমল হাতের স্পর্শ পেল, সাথে একটি মোলায়েম স্বর, এখন শরীর ঠিক আছে সেজুতি? সেজুতির চোখ তুলল উপরে। আরুনা মৃদু হেসে মাথার কাছে বসে আছেন ওর। সেজুতির হাসিটা ঠেলেও বের হলো না। তেমনি রোধ হয়ে এলো কণ্ঠস্বর। ভয়ে ভেতরটা থরথর করে কাঁপছে। লোকটা যেই বোমা ফাটালেন তখন সবাই না জানি কি প্রতিক্রিয়ায় হয়েছিল। সে নিজেই তো চমকে ভর নিতে না পেরে মাথা ঘুরে পড়ল। আচ্ছা, তারপর কি হয়েছে? আর আমি বা কোথায়? সে যদি তৎক্ষণাৎ আশেপাশে তাকালো। এটা তো ওরই রুম। অন্তর যে কদিন এখানেই থাকবে ততদিনের জন্য। নিচ থেকে ওপরে এলো কিভাবে? কে আনলো? কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি? সেজুতি থই থই ভাবনা সাগরে প্রশ্ন করলো আরিশা সেজুতি। শরীর ভালো লাগছে একটুও? সেজুতি এবার আর না তাকিয়ে উত্তর দিল, মুখে কিছু বলছো না? শুধু মাথা নেড়ে বোঝালো লাগছে। পাশ থেকে আনিস বলে ওঠেন, তুমি তো আমাদের ভয় পেয়ে দিয়েছিলে মেয়ে। অন্তু হাসতে হাসতে বলো, আন্টি তো আরেকটু হলে কেঁদেই ফেলতো। ফারহানা বেগম মেয়েকে চোখ পাকালেন। অন্তুরের হাসি থেমে গেল। সে যদি মায়ের দিকে তাকায়, তার মা দূরে দাঁড়িয়ে, থমথমে মুখ। সে যদি কান্না পেল। মা নিশ্চয় ভয়ানক রেগে আছেন। মা একবার যখন জিজ্ঞেস করেছিল রুদ্রর সাথে কিছু আছে কিনা, সে তো খুব বড়াই করে বলো, সেদিন আমি ওই লোককে দেখতেই পারি না। অবশ্য সে নিজেও কি জানতো এই অল্প কদিনে রুদ্রের প্রতি আসক্তি এত বাড়বে, এমন হুট করে প্রেম যাবে। মা এখন বিশ্বাস করবে না নির্ঘাত কথা শোনাবেন খুব। সে যদি মানসিক প্রস্তুত নিল সব রকম পরিস্থিতি মোকাবেলার। রুদ্র তাকে ভালোবেসে, সে জানতো এতদিন কথা। আজ নিশ্চিত হলো। মানুষটা অবলীলায় সবার সামনে বলে দিতে পারলো দু চারটে কথা হজম করতে পারবে না সে যদি। চোখ বন্ধ করতেই আরুনা সবার উদ্দেশ্যে বলল, ও বরং বিশ্রাম করুক, আমরা এখন যাই। সবাই সহমত হলো। একে একে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বিছানায় টান টান হয়ে শুয়ে থাকা সেজুতি অনুভব করলো একটা কানায় কানায় ভরে থাকা ঘর মুহূর্তে কেমন নিস্তব্ধ হয়ে আসে। হঠাৎ একজোড়া বুটের শব্দ, মৃদু গটগটের শব্দে এগিয়ে আসছেন তার দিকে। খানিক বাদে চোখে মুখে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেল। চোখ খুলে সেজুতি। পরিচিত সে কাঙ্ক্ষিত মুখ তার দিকে ঝুঁকে এইভাবে চেয়ে সে যদিও হারিয়ে গেল সেই দৃষ্টিতে। অনেকটা সময় পেরিয়ে সে যদি বলে ওঠে, এরকম না করলে কি হতো না? সে যদি শান্ত স্বর। রুদ্র উত্তর না দিয়ে চেয়ার টেনে বসল। সে যদিও উঠে বসে শোয়া থেকে। রুদ্র অবিচল চেয়ে তখনও। হঠাৎ সেজুতির হাত মুঠোয় নিয়ে বলল, আপনি আমায় ভালোবাসেন না? প্রশ্নটা কী ছিল সেজুতি জানে না। কিছু তো ছিল যাতে ভেতরটা নাড়িয়ে দিল এক ঝাটকায়। তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না, কথা আটকে এলো। মাথা নামিয়ে নিল রুদ্র আহত হয়। তার মুখে অন্ধকার নেমে আসে। সেজুদির হাত ছেড়ে দিয়ে উঠতে নিতেই সেজুদি চট করে হাতটা চেপে ধরল রুদ্রর। রুদ্র থেমে গেল। সেজুদি কিছু বলতেই ধরবে এর আগে হন্তদন্ত পায়ে হাজির হলো আরিশা। ওকে দেখে সেজুদি হাত সরিয়ে ফেলল দ্রুত। আরিশা থতমত খেলো খানিক। বিষয়টা চোখে পড়ায় লজ্জাও পেয়েছে। কোনো মতে এদিক ওদিক তাকিয়ে বলো, ভাইয়া আপনাদের দুজনকে নিচে ডাকছে, আসুন। আরিশা যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। রুদ্র সেজুতির দিক তাকালো। পারবেন নাকি ধরবো? সেজুতি মাথা নাড়ালো। মিহি কণ্ঠে বলল, পারবো। রুদ্র পকেটে হাত গুজে বলল, আপনি কি অবাক হলে জ্ঞান হারান? সেজুতি প্রশ্ন নিয়ে তাকাতেই রুদ্র বলল, এর আগে একবারও আমাকে
অফিসের বস হিসেবে দেখে জ্ঞান হারালেন। আজ আবার আমার কথা শুনে। ভালো কিছু দেখলে বা শুনলেই চিৎকার হয়ে পড়ে। অভ্যাস কি আপনার ছোট থেকেই? সে যদি চোখ ছোট ছোট করে চেয়ে থেকে আবার সরিয়ে নিল দৃষ্টি। উত্তর দিতে গিয়েও দিল না। তার বুক কাঁপছে অন্য চিন্তায়। নিচে নির্ঘাত বিচার বসবে এখন। রুদ্র নিশ্চুপ সেজদিকে পেছনে ফেলে রেখেই লম্বা পায়ে বেরিয়ে গেল। সেজদি এলো পেছন পেছন। গুটি গুটি পায়ে নামলো সিঁড়ি বেয়ে। প্রত্যেকটা কদমে মেপে কাঁপছে মনে হচ্ছে। বসার ঘরে বিশাল সোফায় প্রত্যেকে বসে আছে। নেই শুধু আপিকা আর সন্ধ্যা। ওনারা কি চলে গিয়েছে? রুদ্র দাঁড়িয়েছে এক কোনায়। শেষ দিয়ে গিয়ে দাঁড়াতেই সবাই যেন একটু নড়েচড়ে বসলো। নীরবতা ভাঙলেই আনিস মোটা কণ্ঠে বললেন, সেজদি, তোমাকে আরিশার বোন হিসাবে আমি চিনি। আরিশা নিঃসন্দেহে ভদ্র মার্জিত মেয়ে। তুমিও অত্যন্ত ভালো, পরিষ্কার মনে যতটুকু আমি দেখছি তোমায়। আশা করছি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে তুমি, তাই তো? সে যদি থুতনি বুকে লাগালো। সে না তাকিয়ে মাথা নাড়ল। আনিস বললেন, একটু আগে রোদু সবার সামনে যা বলল সবই তুমি শুনছো। এ নিয়ে তোমার ফুপি তোমার বাবাকে অনেক কথা শুনিয়েছেন এবং সেসব আমাদের সামনেই। কিন্তু তোমার বাবা বিচক্ষণ মানুষ। উনি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছেন আসল কথাটা, যেটা তখন তুমি অবচেতন হয়ে পড়া সম্ভব হয়নি। একই রকম ইচ্ছুক আমরা প্রত্যেকে। রোদুর একার কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ওর মনের কথা আমরা জেনেছি। এবার তোমার কথা শুনতে চাই। তুমিও কি রোদুকে পছন্দ করো? শেষ দিয়ে হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে ভয়ে বাবার দিক তাকাতে এসে গম্ভীর কণ্ঠে বললেন, কি হলো বলো? আমিরের এমন স্বর সেজদি খুব কম শুনেছে। ভয় যেন তরতর করে আরও বাড়ল। আরিশা বোনকে চেনে। সেজদি নার্ভাস বুঝতে পেরে উঠে এসে বোনের পাশে দাঁড়ালো। কাঁধে হাত রেখে নীরব আশ্বাস দিল, আমি তোর পাশে আছি। রুদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে। তার চোয়ার শক্ত। সে যদি কি বলবে সে জানে না। এতদিন যা বুঝলো মেয়েটা তাকে ভালোবাসে, কিন্তু সে কথা সবার সামনে মুখ ফুটে বলতে পারবে তো? সে যদি গুটি কয়েক ঢোক গিলে ধাতস্থ করল নিজেকে। ক্ষণ বিলম্ব না করে বলল, হ্যাঁ। রুদ্র চোখ বুজে নেয়। ভেতর থেকে স্বস্তির শ্বাস বেরিয়ে আসে। প্রশান্ত প্রশান্ত লাগে। আমি সোজাসাপটা শুধালেন, তুমি কি রুদ্রকে বিয়ে করতে চাও? সে যদি চোখ নামিয়ে মাথা ঝাঁকায়। সে চায়, 100 বার চায়। চাইবে না কেন? ভালোবাসে তো লোকটাকে। আমি কিছুক্ষণ মেয়ের দিক চেয়েই থাকলেন। শান্ত তার দৃষ্টি। আনিস নর্মকণ্ঠে বললেন, বিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত মা। রোদুকে তুমি কতদিন ধরে চেনো আমি জানি না, তবে আমি ছেলেটাকে জন্ম থেকে দেখছি। রাগ উঠলে মাথা ঠিক থাকে না। গম্ভীর মেজাজি। বদরাগীর কোনো অ্যাওয়ার্ড থাকলে ওকে নিঃসন্দেহে দেওয়া যাবে। তুমি যতটা চঞ্চল ও ততটাই তার উল্টো। বিয়ে মানে শেষ নিঃশ্বাস অবধি দুজন একসাথে থাকা। পারবে তো আমার এমন একগুঁয়ে বোনের ছেলের সাথে জীবন কাটাতে? রুদ্র নাক মুখ কুঁচকে ফেলল। ভুরু গুটিয়ে মামার দিক তাকালো। তার মামা সব কিছু ঠিক করার কথা বলে ভাঙচি দিচ্ছে কেন? এসব কি সে যদি না বলে দেবে নাকি? অসম্ভব। এই মেয়ের না বলে খবর আছে। রুদ্র রেগে মেগে সেজুতির দিক ফিরল। সেজুতি হাত কসলাতে কসলাতে বিনয়ের সাথে জবাব দিল, আমি একদিনে ওনাকে খুব ভালো করে চিনেছি আঙ্কেল। হয়তো আপনাদের মতো নয়, কিন্তু যতটুকু জেনেছি তাতে উনি একটু মেজাজি, কিন্তু ওনার মতো উদার মনের মানুষ খুব কম হয়। ছোটবেলায় আম্মু যখন আমার উপর রাগ করতেন, বাবা আমাকে ডেকে বলতেন, যারা ওপর উপর রাগ দেখায় তারা ভেতর ভেতর সব থেকে বেশি ভালোবাসতে জানে। আমার ওপর ওনার বাইরের রূপটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি ওনার ভেতরের মানুষটাকে চিনেছি। সেই মানুষটাকেই চেয়েছি। জীবনে কাউকে চাইলে ওনাকেই চাই, চাইবো। ওনার সাথে সারা জীবন কাটানো নিয়ে আমার মধ্যে কোনো ভয় নেই। বরং আমি নিশ্চিন্ত। সৃষ্টিকর্তা ওনার কাছেই আমাকে সব থেকে সুখে রাখবেন। আনিস নিশ্চিন্তে শ্বাস ফেললেন। বোনের দিক চেয়ে ভোর উচালেন। আর ওনা মিষ্টি করে হাসলেন শুধু। রুদ্র অবাক চোখে সেজদির দিক চেয়ে। ঠোঁট প্রসারণ হলো আপনা আপনি। সেজদির উত্তরে বুক জুড়ানো হিমেল হাওয়া বইছে। আনিস সেজদিকে বললেন আনিস সেজদিকে বললেন, বেশ, তুমি তবে উপরে যাও, আমার আর কোনো প্রশ্ন নেই। সেজদি পুনরায় বাবার দিক তাকায়।
কিন্তু রুদ্র দিক তাকানোর আর সাহস হয় না। এতগুলো মুরব্বী মহাজনের সামনে কতগুলো কথা বলার সময় বুক ধুকপুক করছিল। লজ্জায় হাঁসফাঁস লাগছিল ভালোবাসা শব্দটা উচ্চারণ করতে। সে যদি চুপচাপ উপরে চলে গেল আবার। থাকতে মন চাচ্ছিল, কে কী বলবে শুনতে ইচ্ছে করছে, কিন্তু গুরুজনের কথা, না গিয়ে উপায় নেই। তবে চালাক সেজুতির দমে যাবে না। একটু আগে কী ঘটেছে জানার জন্য খসখস করছে মনটা, তাই ওপরে দাঁড়িয়ে থাকলো। অন্তু যেই না তাকিয়েছে অমনি হাত ইশারা করে ডাকলো সেজুতি। অন্তু সবাইকে একবার দেখে নিয়ে চুপচাপ চলে গেল ওর কাছে। অন্তুকে হাতে পেয়ে দ্রুত ওর হাত ধরে রুমে ঢোকালো সেজুতি। দরজা লাগিয়ে বিছানার উপর বসালো ওকে। নিজেও বসলো ওর সামনে। অন্তু ভড়কে গেছে সেজুতির আচরণে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, সেজুতি আপু, কি হয়েছে? কোনো সমস্যা? সেজুতি পাল্টা উদ্বেগ নিয়ে বলল, আচ্ছা আচ্ছা অন্তু, তখন আমি অবচেতন হওয়ার পর কি হয়েছে বাড়িতে ওই সময়? অন্তু লম্বা শ্বাস টেনে বলল, যখন বড় ভাইয়া বলল সে তোমাকে ভালোবাসে, বিয়ে করবে, তুমি তো মাথা ঘুরে পড়ে গেলে। পড়লে একেবারে ভাইয়ের বুকের উপর। সে যদি অসহায় চোখে তাকালো, মনে মনে বলল, সবার সামনে? ইস, কি বিচ্ছিরি ব্যাপার। মুখে পড়ল তারপর। তারপর তো আবার সবাই ভয় পেয়ে যায় হঠাৎ এরকম হওয়া নিয়ে। তোমার বাবা আর আম্মু তো উঠে দৌড়ে আসে। তারপর সবাই শোয়ানো হলো ধরে ধরে। সবাই মিলে ডাকাডাকি করলো, তুমি উঠলে না। মুখে পানি ছেটালো, তাও না। কিন্তু তোমার ওই ফুপি, বাবারে বাবা, কি মুখ তার! তুমি অজ্ঞান। আবার আমরা সবাই তোমাকে নিয়ে চিন্তায় শেষ, অথচ ওনার সেদিকে কোনো খেয়ালই নেই। সে তোমার বাবা মাকে মানে আঙ্কেলকে সামনে কত শোনাতে শুরু করলেন। কি বলেছিলেন ফুপি? অনেক আজে বাজে কথা। সব তো মনে নেই, যতটুকু মনে পড়ছে তোমাকে বেহায়া বলেছিল। তোমার মা ভালো শিক্ষা দিতে পারেনি, ছেলে ধরার শিক্ষা দিয়েছে। তোমার বাবা টাকা পয়সা দেখে তোমাদের দু বোনকে লেলিয়ে দিল, এরকম অনেক কথা। সে যদি মাথায় বাজ পড়ল, ফুপি নিজের ভাইকে এমন কথা শোনালেন, তাও আবার শ্বশুরবাড়ির লোকেদের সামনে। অন্তু বলো, কিন্তু আঙ্কেল একটা উত্তর দেননি। সে তো তোমাকে নিয়ে ব্যস্ত ছিলেন। তার বরাবর ওনাকে বলছিলেন, আপা আমরা এ নিয়ে পরে কথা বলি। কিন্তু না, তোমার ফুপি কথা শোনার মানুষই নন। সে খেপে টেপে একাকার। ওদিকে তোমার বোন সন্ধ্যা, সে তো মরা কান্না জুড়ে দিল বিয়ে ভাঙার শোকে। শেষমেশ বড় ভাইয়া তেতে গেল। ভাইয়া রাগ তো তুমি জানো না। রাগ উঠলে বড় ছোট কিচ্ছু মানে না, একেবারে বাসকায় ধমকে বলল, আপনারা চুপ করবেন? অন্তু রুদ্রকে অনুকরণ করে হুবহু ধমক দিল। সে যদি এতেই নড়ে উঠল। অন্তু এরপর উঠে রুদ্রকে নকল করে দাঁড়ালো। গলার স্বর পুরো করে বলল, অনেকক্ষণ ধরে আপনাদের দু মা মেয়ের সহ্য করছি। হতে পারে আপনি সেজুতি ফুপু, কিন্তু সেই সময় পাওয়ার যোগ্যতা আপনার আছে বলে আমার মনে হয় না। নিজের ভাইজিকে নিয়ে কেউ এসব নির্মমানের কথা বলে, আপনি ওনাদের খারাপ বলছেন কোন সাহসে? আপনি কত বড় মাপের স্বার্থপর সে তো সকলের সামনে প্রমাণ দিলেন। এবার বুঝতে পারছি আপনার মেয়ে এমন সেরা নির্লজ্জ বেহায়া হয়েছে কার শিক্ষায়। আপনারা এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বের হন, জাস্ট নাও। সে যদি পলক ফেলতেও ভুলে গেল। বিলম্ব হলে শুধালো, তারপর? তারপর তোমার ফুপি তেলে বেগুনে জলে উঠে কিছু বলতে যাবে, বড় ভাইয়া আবার গর্জে উঠে বলল, আপনি যদি আরেকবার কথা বলেন আমি কিন্তু ভুলে যাব আপনি আরিশের ফুপু। সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর ভাইয়া কাউকে তোয়াক্কা না করে তোমাকে কোলে তুলে উপরে চলে এলো। তখন দুই মামির চেহারা যদি দেখতে, আমার তো খুব হাসি পাচ্ছিল। সে যদি বিস্মিত হয়ে দুই ভুরু উচালো, সবার সামনে আমার কোলে নিয়েছিল। অন্তু নিরুদ্বেগ, হ্যাঁ তাতে কি হয়েছে? আমি যখন একবার স্কুলে অসুস্থ হয়ে পড়ি, ভাইয়াই তো আমাকে এভাবে কোলে করে গাড়িতে উঠিয়েছিল। তারপর মেজো ভাইয়া নাকি ছোটবেলায় ছাদের পিছলে পা ভেঙেছিল। বড় ভাইয়া তখন ওনাকে কোলে নিয়ে নিচে নামিয়েছিল। সেজদের করুণ চোখে চেয়ে হতাশ শ্বাস ফেলল। এখন এই মেয়েকে কি করে বোঝাবে বাকি সবাইকে কোলে নেওয়া আর তাকে কোলে নেওয়ার মধ্যে কী পার্থক্য? প্রসঙ্গ পাল্টে বলো, তারপর ফুপিরা কি করলেন? অন্ধকার কাঁধ উঁচু করে বলো, কি আবার করবেন? এরপর কি আর ওনারা বসে থাকতে পারে? তোমার ফুপি মেয়েকে বলদ দাবা করে হনন করে বেরিয়ে গেলেন।
ও হ্যাঁ, যাওয়ার সময় আঙ্কেলকে হুমকি দিলেন, আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। শেষ কথাটা সেজুতির মনে মেঘ জমায়, ঝুপ করে বৃষ্টি নামায়। তার জন্য এভাবে একটা সম্পর্ক ছিন্ন হোক কখনো চায়নি। ইস, বাবার এক বোন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, যে বোনটা আছে তার সাথে সম্পর্ক থাকবে না। না জানি বাবার কত কষ্ট হচ্ছে। সব কিছু আমার জন্যই হলো। আগে জানলে ওনাকে ভালোবাসতে যেতামই না আমি, কক্ষনো না। সেজদির চোখ ভিজে উঠল, এক ফোঁটা গাল অব্দি গড়ালো। অন্তু উতলা হয়ে চোখ মুছিয়ে বলল, আহা, তুমি কাঁদছো কেন? কেঁদো না। এরকম কত সমস্যা হয় মানুষের। তবে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তুমি আমার ভাবি হবে শুনে। সে যদি কান্নার চটপট থেমে গেল। বুড়ো খুসকে বলো, এসব কে বলেছে? কে বলবে? এতক্ষণ তো নিচে এসব কথাই হচ্ছিল, আমি শুনেছি। তোমাকে ডেকে পাঠানোর আগে আমার বাবা আর তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন, যদি তুমি ভাইকে পছন্দ করো তবে ওনারা তোমাদের বিয়ে দেবেন। সেজদির চোখ তালুতে উঠে গেল, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, সত্যি সবাই রাজি হয়েছে? বাবা? বাবাও? হ্যাঁ। আর আন্টি, মানে ওনার মা? অন্তু একটু ভেবে বলল, তা তো জানি না। সেজদির মুখটা মিলিয়ে গেল। আর ওনা মেনে নেবেন তো ওকে? তার একটা মাত্র ছেলে, লাখে একটা মেয়ে যে তার পছন্দ হবে ছেলের বউ হিসেবে, সেখানে সেজদি তো কোন ছাড়। টানা 5 দিন লেগেছে রফিককে সুস্থ হতে। গায়ে এখনো বসন্তের দাগ ফুটে ফুটে রয়েছে। ছোঁয়াচে রোগ দেখে ছুটি নিয়েছিল 1 সপ্তাহের, কিন্তু ততদিন লাগেনি। সুস্থ হওয়ার জলদি জলদি কাজের উদ্দেশ্যে বের হয়েছেন। আর অ্যাসালামে পৌঁছেই মাথায় আকাশ ভেঙে পড়ল রফিকের। আরুনা নেই গারদে, বাইরে ঝুলছে মস্ত তালা। রফিকের ঘাম ছুটে গেল, দৌড়ে গেল মূল অফিসে, যেখানে পেশেন্টদের সব বায়োডাটা থাকে। তত্র হাতে আরুনার ফাইল বের করলেন। ওপরে কলজ লিখে ক্রস চিহ্ন দেখতে রফিকের চোখ ঝাপসা হয়ে আসে। শেষ পাতার রুদ্র ছাইন দেখে আরও টিকে থাকতে পারলেন না। মানে কি এসবের? ফাইল ক্লোজ কেন? আরুনা যে সুস্থ, রুদ্র কি জেনে গেল? রফিক আবার ছুটে গেল ডাক্তারের মানিকের চেম্বারে। মানিকের দাদু প্রতিষ্ঠাতা ছিলেন এই হাসপাতালের, সে প্রবীণ ডাক্তার সবার থেকে। রফিক ওনার চেম্বারে ঢুকলো অনুমতি নিয়ে। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, 404 নম্বর রুমে যে পেশেন্ট। রফিক কথা সম্পূর্ণ করার পূর্বেই মানিক বলে ওঠেন, উনি তো সুস্থ হয়ে গিয়েছেন। গত পরশু ওনার ছেলে সমস্ত ফর্মালিটি পূরণ করে ছাড়িয়ে নিয়েছেন ওনাকে। রফিক কপালের পাশ বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। অস্পষ্ট স্বরে বলল, কি? মানিকের চেহারা খুশি দেখা গেল। হ্যাঁ, দীর্ঘ 21 বছর পর অবশেষে সুস্থ হলেন উনি। বাড়ি ফিরলেন নিজের। বেশ ভালো লাগছে আমার। এরকম মিরাকেল হলে বলা যায়। রফিক খুশি হতে পারল না। খুশি হওয়ার কথাও নয়। সে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, এটা কি করে হতে পারে স্যার? মাত্র 5 দিন আমি এখানে ছিলাম। না, এর মধ্যে একজন পেশেন্ট সুস্থ হয়ে গেল? মানিক অবাক হলেন। অসম্ভবের কি আছে রফিক? একজন মানুষ যেমন একদিনে আঘাতে অসুস্থ হতে পারে, তেমন একদিনের সেরে যাওয়া এমন কি ব্যাপার? তুমি না হঠাৎ ওনাকে নিয়ে পড়লেন কেন? তোমার অন্য ডিউটি নেই, কাজে যাও। রফিক আর ভাবতে পারলেন না। চিন্তায় তার হাত পা কাঁপছে। খবরটা রেহান চৌধুরী জানতে পারলে খবর আছে। মাস গেলে এতগুলো টাকা তো হাতছাড়া হবেই, সাথে বেখালিপানার জন্য লোকটা কী করে ঠিক নেই। আজকাল একজন মাফিয়াও থেকেও ভয়ানক হয় ভদ্রবেশী ভদ্রলোকটা। এরা টাকা নিয়ে কাজ করায় আর নিজেকে রাখে আড়ালে। রেহান চৌধুরী চাইলেন তার গর্দান উড়িয়ে দিয়ে সক্ষম। যে নিজের ছেলেকে ছাড় দেয় না, সে কি তাকে ছাড়বে নাকি? রফিক নিজের চেম্বারে এসে ঠকঠক করে পানি খেলো, কিন্তু খবরটা না জানালেনও বিপদে। রেহানের কানে অন্য কোনোভাবে পৌঁছালো সর্বনাশ। রফিক নিজেকে সামলালো, যা হবে দেখা হবে যাবে। রফিক সাহায্য গিয়ে ডায়াল করলো রেহানের নম্বরে। ওপাশ থেকে রিং বেজে বেজে কেটে গেল। তৃতীয়বারে রিসিভ হলো। রফিক হাঁ করলো কিছু বলতে। এর আগে রেহান বিরক্ত কণ্ঠে বললেন, কী ব্যাপার, এবার ফোন করছো কেন? রফিক হা হুতাশ করে বলল, স্যার স্যার, সর্বনাশ হয়ে গেল। আপনার আপনার পেশেন্ট নেই। পেশেন্ট নেই মানে?
ওই মহিলাকে ছাড়িয়ে নিয়ে এসেছে ওনার ছেলে রুদ্র রওশন চৌধুরী। রেহান টেবিলের উপর পা উঠিয়ে আয়েশ করে বসেছিল চেয়ারে। রফিকের কথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, কি কি জাদা বলছো? সত্যি বলছি স্যার, তারও দুদিন আগে নিয়ে গিয়েছে। দুদিন আগে নিয়ে গেছে তো তুমি কি করছিলে? তোমাকে রেখেছিলাম কেন? রেহানের তপ্ত কণ্ঠে রফিক ঢোক গেল। রেহান চেঁচিয়ে উঠল, আমার এতদিনের সব প্ল্যান বেচতে দিলে। রুদ্র যদি সব জেনে যায় কি হবে বুঝতে পারছো? আমি তো নাগালের বাইরে, আমার কিছু হবে না, কিন্তু তোমাকে কে বাঁচাবে রফিক? রফিক হাসপাস শুরু করলো। ঠক ঠক করে কাঁপছে তার হাঁটু। এখন কি হবে স্যার? কি হবে তুমি জানো, কেয়ারলেস। ও এখন স্যার আমাকে বাঁচান। রুদ্র রওশন চৌধুরীর অনেক ক্ষমতা, সব সত্যি জেনে গেলে উনি আমায় কি করবেন আল্লাহ জানে। রেহান দুঃখ করে লাইন কেটে দিল। রফিক হতাশ চোখে স্ক্রিনে তাকিয়ে থাকে। কয়েকটা টাকার লোভে কোথায় পৌঁছালো আজ? ফাটা বাসে পা আটকালো শেষমেশ। বাড়ির পেছনের রাস্তাটায় বেশ সরু, একটা গাড়ি আর মানুষ একসাথে হাঁটতে পারবে না সেরকম, অথচ সরগরম থাকে প্রায় সময়। এই যেমন এখন সাদা রঙের একটা গাড়ি আর ট্রাক মুখোমুখি পড়েছে। ট্রাকের পেছনে আবার কতগুলো রিক্সা। কে কোন দিক থেকে ইউটার্ন নিয়ে অন্যকে রাস্তা দেবে তাই নিয়ে এসে চলছে যুদ্ধ। জ্যাম লাগার পেছনে গাড়িও এগোচ্ছে না। ওইটুকু গলিতে সে এক তুলনা কামল কাণ্ড। অরুণা বারান্দায় দাঁড়িয়ে গভীর মনোযোগ দেখছেন, চোখে মোটা ফ্রেমের চশমা। কোরআন পড়ে উঠলেন কিছুক্ষণ হয়েছে। ক্লান্ত লাগছে এখন, সারাদিনে যা সব কাণ্ড ঘটল। আমির মুনারা বাড়ি ফিরছেন আরও ঘন্টাখানেক হবে। সঙ্গে বলদ দাবা করে মেয়েকেও নিয়ে গেলেন। কেউ আজ বাধা দিল না সেজুতির যাওয়া নিয়ে। এমনকি রুদ্র ছিল ভ্রুক্ষেপহীন। সেজুতির রুদ্র নিরুদ্বেগ ভঙ্গিমায় কান্না পেয়ে গেছিল। কাঁদো কাঁদো হয়েছিল চেহারাটা। যাওয়ার পথে বারবার রুদ্র দিক তাকাচ্ছিল ও। ওদের এত প্রেম কে কোথা থেকে আসে? এই তো কাল গেলেই আবার অভিষেক রুদ্রই দেখা পাবে। তাও যেন মন শোনে না যুক্তি। আর ওনার সুগভীর মনোনিবেশ ব্যস্ত রাস্তার উপর। রাস্তার পাড়ে অযত্নে বেড়ে ওঠা কৃষ্ণচূড়াটা কত বড় হয়েছে। কেউ শিকড়ে পানি ঢালে না, অথচ ফুলে ফুলে ডালপালা ভর্তি। লাল টুকটুকে বেনারসি যেন। অরুণা মুগ্ধ চোখে দেখেন, মানসপটে কেন যেন রেহানের সুদর্শন চেহারাটা বেশি ওঠে। মানসপটে কেন যেন রেহানের সুদর্শন চেহারাটা বেশি ওঠে। কিশোরী জীবনে প্রথম প্রেম ভোলা অতই কি সহজ? কত ইচ্ছে ছিল অরুণার। এক থোকা কৃষ্ণচূড়ায় রেহান গুজে দেবে তার খোপায়। সে লাজুক হেসে মুখ লাগাবে ওর বুকে। কিন্তু এতটা রোমাঞ্চকর মুহূর্ত অরুণার জীবনে আসেনি কখনো। রেহান কখনো বাইরে ঘুরতে নিয়েও গিয়েছে কিনা মনে নেই। অরুণা ভাবতো রেহানের সময় ছিল না, কিন্তু আজ তো সব পরিষ্কার। রেহানের মনে আসল অরুণার জন্য কোনো জায়গাই ছিল না। ছিল না কোনো টান ভালোবাসা, যা ছিল সব টাকার প্রতি লোভ, অর্থের প্রতি লালসা। আর সেই লালসার আগুনে দাউ দাউ করে জ্বলে গেল তার পুরোটা জীবন। জ্বলল তার ছেলের শৈশব কৈশোর। ওপরালায় তো নিষ্ঠুর নিয়তি না লিখলেও পারতেন। অরুণা দীর্ঘশ্বাস ফেললেন। কার্নিশের জল জমেছে আগেই। কাদের উপর কারো স্পর্শে চটপট মুছে ফেলেন সেটুকু। ঠোঁটে হাসি টেনে পিছু ঘুরে খুঁজে পেলেন রিহানের মতো আরেকটা মুখের সন্ধান। অথচ এখানে বিস্তার ফারাক। রিহানের কতই ভাবলেন, বুকটা যেমন হু হু করে ওঠে কষ্টে। এই মুখটা যেখানে এক পলাশ বৃষ্টি। এই যে জগতে তার সব থেকে প্রিয়। অরুণা মুগ্ধ দৃষ্টিতে ছেলের চেহারায় চোখ বুলালো। ঠোঁটের কোনো আলতো হাসিটাও ভিড়ে আসে তৎক্ষণাৎ। অরুণার প্রশান্তিটুকু আরও এক ধাপ বাড়িয়ে দিলে রুদ্র ডেকে ওঠে, মা। অরুণার চোখ বুজে শ্বাস নেয়। এতক্ষণ অনুভূতি হওয়া সব দুঃখ দূর দেশে পালিয়ে গেল যেন। তাও এই একটা ডাকে, এখানে কি করছো? শীত পড়েছে, ঠান্ডা লাগবে। অরুণা চুপ করে আছেন। রুদ্রর ভয়টা যেন বেড়ে গেল। সারাটা দিন মনের মধ্যে জমতে থাকা খসখসানিটা দ্বিগুণ হলো আরও। মায়ের দিক এক পা এগিয়ে হাত ধরলো। শান্ত কণ্ঠে বলল, রুমে এসো, কিছু কথা আছে। অরুণা তাই করলেন। রুদ্র মায়ের পেছনে। অরুণা বিছানায় পা ঝুলিয়ে বসে চোখ থেকে চশমা খুলে বাক্সবন্দি করেন। ছেলের দিকে তাকালেন তারপর। রুদ্র নার্ভাস, চেহারা স্পষ্ট, বারবার জিভ চার্চে ঠোঁট দিয়ে। অরুণা ভুরু কুঁচকে বলেন, কিছু হয়েছে রদু? রুদ্র চমকালো, হ্যাঁ, না মানে কিছু না। অরুণা চিহ্নিত কণ্ঠে বললেন, এ তো অস্থির লাগছে কেন তোকে? চিন্তায় আসিস কিছু নিয়ে? আয় দেখি, আমার পাশে এসে বস। রুদ্র ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে এলো। মায়ের পাশে না বসে হাঁটু মুড়ে বসলো মায়ের সামনে। অরুণা অবাক হলেন।
রুদ্র আরুণার দুহাত মুঠোয় নিল, ঠিক প্রথম দিনের মতো। অনেকটা সময় নিয়ে বলতে শুরু করলেন, আমি জানি মা, আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তুমি দীর্ঘ 21টা বছর অ্যাসাইলামে থেকে গিয়েছ। পাগল না হয়েও পাগল হওয়ার অভিনয় করেছ। ওই অমানুষটা এক বিন্দু ছাড় সেথায় দেয়নি তোমাকে কষ্ট দেওয়ার। আরুণা মাঝপথে বললেন, এসব কথা আবার কেন বাবা? যা হয়ে গেছে তাই না? আর তোর জন্য হয়েছে এসব কে বলো? এগুলো হলো ভাগ্য, ভাগ্যের লেখা কেউ পাল্টাতে পারে না। আমাকে বলতে দাও মা। অরুণা থেমে গেলেন ছেলের বোঝা কণ্ঠে। রুদ্র বলল, জানো মা, প্রথম দিকে সেজদিকে আমি একটু পছন্দ করতাম না। বলা যায় ওনাকে দেখলেই আমার শরীরের আগে হিসহিস করতো। আর উনি আমার রাগটা বুঝতে পেরে আরও বেশি করে রাগিয়ে দিতেন। ছেলে হলে 2-4টা মার খেয়ে বসতেন আমার। মেয়ে বলে ছেড়ে দিয়েছি বারবার। কিন্তু একদিন হঠাৎ ওনাকে দেখে আমার বুকের বাম দিকটা কেমন কেঁপে ওঠে, ঠিক ভূমিকম্পর মতন। রুদ্র চোখের সামনে ভেসে উঠল পার্টির সেই দিনটা। সুইমিং পুলের কাছে সেজুতি এসে দাঁড়িয়েছিল। অগোছালো হয়ে থাকা মেয়েটার পরিপাটি রূপ দেখে স্থির হয়েছিল রুদ্র দৃষ্টি। কাজল কালো চোখ আর লাল টুকটুকে ঠোঁট দুটোকে থমকে গেছিল সে। রুদ্র চোখ বুঝিয়ে আবার খুলল, বলতে শুরু করলো, যেদিনও বুঝতে পারিনি ওনার জন্য কিছু অনুভব করলাম আমি, কিন্তু তারপর থেকে যতবার উনি আমার সামনে এসে দাঁড়াতেন আমার বুক একই রকম কাঁপতো, যেন শরীরের সর্বোচ্চ শক্তিতে পেটাত করতো। আমি বারবার অস্বীকার করতাম, নিজেকে বোঝাতাম না ওই মেয়ে একটা পাগল অসুস্থ বাচাল, ও আমার সাথে যায় না। কিন্তু না, ঘুরে ফিরে ওনার কথা মাথায় মধ্যে ঘুরতো। যতক্ষণ উনি এর সামনে থাকতেন সব ভালো লাগতো আমার, সব। যেই উনি চলে যেতেন দূরে কেমন ফাঁকা ফাঁকা লাগতো আমার। যে রাতে আমার গুলি লাগে হাতে, আমার জন্য ওনার কি অস্থিরতা আমাকে কিন্তু সহ্য করতে পারে না, অথচ তাও আমাকে নিয়ে হাসপাতালে ছুটলেন। ডাক্তার যখন গুলি বার করেছিল আমার যন্ত্রণা দেখে চোখ জল দেখেছিলাম ওনার। সেদিন বুঝলাম মেয়েটা ভালো মানুষ। তারপর কি হলো জানো মা? আমি ওষুধ খাইনি, খাওয়াবো ঠিক করলাম, অথচ উনি কি কাণ্ডটাই না করলেন সেদিন। অফিসের জানালা থেকে ল্যাপটপ ফেলে দেওয়ার হুমকি দিয়ে বাধ্য করলেন আমাকে ওষুধ খেতে। সেদিন আরও একবার বিট করলো হার্টটা। এরপরে কারণে অকারণে ওনার কাছাকাছি থাকার ইচ্ছে জাগলো আমার। অব্র বিয়েতে ওনাকে জ্বালানোর এক বিন্দু ছাড় দিইনি আমি। কখনো অজ্ঞাত ব্যক্তি সেজে বাড়িতে পার্সেল পাঠানো, কখনো মেসেজ সেন্ড করে সেই সিম অফ করে রাখা, কীভাবে জ্বালিয়েছি আমি। রুদ্র স্পিত হাসলো, বলল, মেয়েটাকে একরকম পাগল বানিয়ে ফেলছিলাম। তারপর একদিন এক অদম্য ইচ্ছে জাগলো মনে, প্রশ্রয় দিলাম সেসবের। রুদ্র আবার ভাবলো সেই তিমিরের ডোবা রাতের কথা, সিঁড়ির গোড়ায় লোডশেডিংয়ের ছুটোয় সেজদির গালে দেওয়া তার প্রথম স্পর্শের কথা। মুখে বলল, কিন্তু সেদিন ওদের প্রতিক্রিয়া থেমে গেছিল আবার। ঝেড়ে ফেলতে চেয়েছিলাম অবাধ্য অনুভূতিদের, পারিনি, এক মুহূর্তের জন্য পারিনি। এর মাঝে উনি এসাইলামে গিয়ে তোমার খোঁজ জানলেন। ভাবতে পারছো কি সাহস মেয়েটার? আমাকে ফলো করে পিছু পিছু গিয়েছিলেন, ভাগ্যিস গেলেন, না হলে আজ হয়তো পেতাম না তোমায়। ধীরে ধীরে মেয়েটা আমার মনের মধ্যে এমনভাবে জেঁকে বসলো মা, আমি পাগল হয়ে যাচ্ছিলাম ওনার জন্য। সারাটা দিন ওনার জন্য ছটপট করা যেন রোগে পরিণত হলো। এইটুকু মেয়ে আমার কি জাদু করলো আমি জানি না, শুধু বুঝলাম ওনাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। আর আমার ভাগ্য দেখো, উনি আমায় ভালোবাসলেন, আমাকে আমার মতো করেই চাইলেন। একটু থেমে, আমি জানি মা, আমি আর মামা ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ নেই। তোমার একমাত্র ছেলেকে নিয়ে তোমার অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন। তার জন্য নিজে বউ দেখবে, রাখে একটা মেয়ে বেছে ঘরে তুলবে। কিন্তু আমি কি করব মা? আগেই যে মন হারিয়ে বসলাম। ওনাকে ছাড়া যেই আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, সেই আমি কি করে ওনাকে ছেড়ে থাকবো? ওনাকে নিয়ে রোজ রাতে সাজানো স্বপ্নগুলো ভাঙতে দিয়ে কি করে মা? নিজের সঙ্গে যে বেইমানি করা হবে, নিজের অনুভূতিকে ঠকানো হবে। তোমার ছেলে কাউকে ঠকাতে পারে মা? আমি সেজদিকে সত্যি ভীষণ ভালোবাসি। আর উনি খুব ভালো মা, খুব ভালো। তোমার মনের মতো হবে দেখো, তুমি যেমনটা চাইবে তেমনটাই। রুদ্র থামলো, মায়ের প্রতিক্রিয়া জানতে তাকালো। অরুণার চোখ ছোট করে বললেন, হয়েছে তোর বলা? কথা ধরনের রুদ্র বুক দূর দূর করে ওঠে। মা কি বুঝবে না ওর অনুভূতি? বৃথা যাবে এত সব কথাগুলো। অরুণা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার জীবনে 21টা বছর কেটেছে অ্যাসাইলামে।
পাগল না হয়ে প্রতিনিয়ত পাগলের অভিনয় করা যে কত কঠিন তা আমি জানি। সাথে যদি আঘাত করতে হয় নিজের, সেই দুঃখ লুকানোর জায়গা হয়তো ব্রহ্মাণ্ডে নেই। রুদ্র মায়ের হাতটা একটু শক্ত করে ধরল। আরুণা বলেন, রেহান অনেক মাথা খাটিয়ে আমার বিয়ে করেছেন। ভেবেছিল সব সম্পত্তি হাতানো সহজ হবে ওর জন্য। অনেক চালচিলেও ছিল, কিন্তু সব বানচাল করে দিল আমার একটা পদক্ষেপ। তাই ও ক্ষিপ্ত ছিল আমার উপর। যার প্রতিশোধ নেওয়ার সুযোগ হিসাবে আমার অ্যাসাইলামেই ঢুকে মারাটা ওর পছন্দ হলো। সেখানে খাবার থেকে শুরু করে সব কিছুতেই আমাকে কষ্ট রাখতে চেয়েছিল রেহান। সফল হয়েছিল সে। আমার কারোতে কখনো কারো আসার অনুমতি ছিল না। মাঝে মাঝে ডাক্তার এসে চেক আপ করতেন, নার্সরা ওষুধ দিতেন, তাও রবিকের সামনে। কিন্তু সেদিন প্রথম এসে দাঁড়ালো সেজদি, মিথ্যে পরিচয় দিল। আমি সেদিনই ওর উপর ভীষণ চেঁচাই, ভাবি ওকেও বোধহয় তোর বাবা পাঠিয়েছেন। কিন্তু তার কিছুদিন পর ও আবার এলো, একদম একজন মেডিকেল ছাত্রীর মতো সেজে। সেদিন বিশ্বাস করলাম ও হয়তো আসলেই মেডিকেলের ছাত্রী। প্রতিদিন কত শত ছেলেমেয়েরাই তো ইন্টার্নের জন্য আসে হাসপাতালে। আমি নিশ্চিত ছিলাম রফিক একটু পরে এসে ভাগিয়ে দিবে ওকে। হলো তাই। রফিক এলো, কিন্তু পারেনি। মেয়েটা জেদ ধরেই আমার দায়িত্ব নেবে। একেবারে তর্কে তর্কে রফিককে নাজেহাল বানিয়ে দিল। আমার অবাক লেগেছিল সেদিন। হাসপাতালে তো রোগী দেখে আমি কেন। তারপর থেকে প্রত্যেকটা দিন আমার যত্ন নিত মেয়েটা। যতটুকু সময় পেত আমাকেই দিত। মনে হতো আমাকে নিজের মেয়ে। জানিস তো রোদু, তখন মনে মনে বলতাম, এরকম একটা মেয়ে যদি আমার হতো। পরে ভাবলাম মেয়ে নেই তো কি, রোদুর জন্য যদি ওকেই পেতাম, সারা জীবন আমার কাছেই রেখে দিতাম। দিন দিন ওর যত্ন আত্মীতে এই ইচ্ছে আমার তুখর হলো। কি ভালো মেয়েটা। আশ্চর্য হলাম সেদিন যেদিন জানলাম তোরা দুজন আগে থেকে দুজনকে চিনিস। সে যদি উদ্দেশ্য ছিল আমাকে সুস্থ করার। সেদিন মেয়েটার প্রতি ভালোবাসা সহিত কৃতজ্ঞতাও দ্বিগুণ ভালো। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হলে ওই হবে আমার ছেলের বউ। কিভাবে ওর বাবা মায়ের কাছে প্রস্তাব জানাবো তাও ঠিক করলাম। কিন্তু কাল রাতে তুই যখন বললি তুই কাউকে ভালোবাসিস, আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু মেনে নিলাম ছেলের পছন্দই আমার পছন্দ হিসেবে। সেদিকে দেখে ইচ্ছে পূরণ না হওয়ার দীর্ঘশ্বাস ফেললাম। কিন্তু তুই আজকে যখন সবার সামনে বললি তুই সেজদিকে ভালোবাসিস, বিশ্বাস কর, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমার ছেলের পছন্দ যে বহু আগে থেকেই আমার পছন্দ। এই খুশি আমি প্রকাশ করতে পারবো না বাবা। তুই নিজেও জানিস না, না চাইতেও আমাকে কি দিয়েছিস তুই। আরুণা আদুরে হাত ছেলের মাথায় রাখলেন। সন্তুষ্টতার চেহারা জ্বলজ্বল করছে তার। রুদ্র অবাক হয়ে বলল, সত্যি তুমি খুশি মা? আরুণা চওড়া হাসলেন, খুব খুশি বাবা। রুদ্র মাথা রাখলো কোলে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অন্তদ্বন্দ্বে ভুগছিলাম খুব, বাঁচাল আমায়। আরুণা উত্তর দিলেন না। কোলে রাখা ছেলের চুলে বিলি কাটলেন কিছুক্ষণ। তারপর বলেন, খুব সুখী হতোরা, কোনো অশুভ ছায়া না পড়ুক। রুদ্র হঠাৎই উঠে দাঁড়ায়। সে যদি বিয়ে এবারের চক্করে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাই যে বাকি পড়ে গেল। অতি দ্রুত সারতে হবে তা। আরুণাকে কিছু না বলেই লম্বা পা ফেলে বেরিয়ে গেল রুদ্র। মোনারা চা বানাচ্ছেন আমিরের জন্য। অন্য চুলায় কফি বসিয়েছেন। চিহ্নিত নারীটির সামান্য কাজেও ভুল হয়েছে আজ। একবার তো চা কফি একসাথে ঢেলে দিয়েছিল ফুরন্ত পানিতে। পরে আবার সেসব ফেলে দিয়ে নতুন নতুন করে বানাচ্ছেন। সেজদির মাথা ধরেছে এসে থেকে। শুয়ে আছে নিজের ঘরে। মোনারা একবার উকি দিলেন বসার ঘরে। আমির টেলিভিশনের শিরোনাম দেখছেন খবরের। মোনারা খানিকক্ষণ স্থির চোখে আমিরের মুকুট ছিঁড়ে পরখ করলেন। এই লোকের সাথে সংসারের সময় আজ 25 বছর। একটা সময় মনে হতো যেন লোকটা পায়ের নখ থেকে মাথার প্রতিটি চুলের ডগাও তার পরিচিত। কিন্তু আজ মনে হচ্ছে না। মনে হচ্ছে এই লোক ভীষণ অচেনা তার। মোনারা আবার ডাকলেন, পুরনো কথা। সেই দিনটা, যে দিনটা রুদ্রকে দেখে ভারী অপছন্দ করলেন আমির। তীব্র অনীহা নিয়ে বলছিলেন, ওরকম অভদ্র অসভ্য অহংকারী ছেলের কাছে আমি আমার সেজদির বিয়ে কোনোদিনও দিতাম না। মোনারা এই একটা লাইন বারবার ভাবলেন, বারবার। কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হচ্ছেন হিসেব মিলাতে। সেই আমির আর আজকে আমিরের যেন বিস্তর তফাত। কি এমন ঘটলো এর মধ্যে? এক বলায় আমির কেনই বা রাজি হলেন বিয়েতে? মোনারা তো ধরেই নিয়েছিলেন আমির না করে দেবে, মানবে না ওদের সম্পর্ক। ভয়ও ছিল এ নিয়ে। কিন্তু সে বিন্দুমাত্র আপত্তি করল না। এদিকে লোকটার কাছে দিন দিনকে টাকার পরিমাণ বাড়ছে। কোথায় পাচ্ছে তো টাকা? হয়েছে মা,
সেজেতে এসে দাঁড়িয়েছে কেবল, কথাটা চমকে উঠলেন মোনারা। হ্যাঁ হয়েছে দিচ্ছে। সে যদি ভুরু কুঁচকালো। কি ভাবছিলে? মোনারা দৃষ্টি নামালেন, চুলো থেকে গভীর পানি নামিয়ে মগে ঢাললেন। সেজেতি আবার শুধালো, একই কথা। মোনারা তখন কফি আর চিনি ফাটাচ্ছেন চামচ দিয়ে। প্রশ্নটা হাত থেকে থেমে গেল এবার। উদার চোখে রান্নাঘরে জানালার দিক তাকিয়ে বললেন, তোর বাবা অনেক বদলে গিয়েছে রে। কেমন অচেনা লাগছে লোকটাকে। বিয়ের পর থেকে দেখে আসা মানুষটার সঙ্গে মিল পাচ্ছি না এখন। এরকম কেন মনে হয় তোমার? আমিরের স্বর শুনে সেজুতি। মোনারা একযোগে পেছনে তাকায়। আমির কৌতূহলী মুখে মেয়ে চেয়ে আছেন। মোনারা কফির মগ মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলেন, রুমে যা। সেজুতি বুঝেছে মায়ের মনের অবস্থা বেঠিক, কিন্তু প্রত্যুহর করতে পারেনি। বাধ্যমের মতো রুমে ফিরে গেল। যেতে যেতে দেখলো মোনারা ঘরের দিক এগোচ্ছেন, পিছু পিছু তার বাবা। পরপর দরজা লাগানোর শব্দ। সে যদি ছোট্ট শ্বাস পেল। বন্ধ দরজার ওপাশে নীরব ঝগড়া হবে তা সে জানে। এরকম প্রতিবারই হয়। বাবা মায়ের ঝগড়া আজ অব্দি চোখে দেখিনি, কানেও শুনিনি, কারণ তাদের ঝগড়া কখনো আহামরি পর্যায়ে যেতে দেয়নি আমির। দরজা বন্ধ রেখে যেমন ঝগড়া শুরু হয়, তেমনি শেষ হয় সেখানে। মা কালো মুখে ঘরে গেলেও বেরিয়ে আসেন হাসি মুখে। এই ছোটবেলা থেকে দেখে আসছে সেজুতি, তাই আর আজ বিশেষ কিছু ফিল হলো না। কফির মুখ নিয়ে চলে গেল বারান্দায়। বেতের চেয়ারটায় বসতে গিয়েও বসলো না। রুদ্র বসেছিল এখানে। সে রাতের পর এটাই এমনই রয়েছে, একই জায়গায় একই অ্যাঙ্গেলে। সে বসেনি ওতে, পাশে বসে হাত বুলাচ্ছে শুধু, যেন সম্মুখে স্বয়ং রুদ্র বসে তার। সেজুতির আশায় সময়ের কথা ভাবলো। চলে আসার ক্ষণে রুদ্র একটা কথাও বলেনি। সেই যে ওপরে উঠেছিল সেজুতি, সবার প্রশ্নের উত্তর দিয়ে। তারপর লোকটা সামনেও আসেনি। এ তো নিষ্ঠুর নির্দয় এই লোককে হৃদয় দিয়েছে ভেবেই সেজুতির নিজের প্রতি রাগ হলো। ভীষণ রাগ। সেজুতি সিদ্ধান্ত নিল, কঠিন সিদ্ধান্ত। রুদ্রর সাথে কোনো রকম কথা সে বলবে না। এসে থেকে একটা ফোন অবধি করলো না, খোঁজ নিল না। তার সাথে কিসের প্রীত?